আসসালামু আলাইকুম। প্রথমেই আসলে দুঃখ প্রকাশ করব যে সেটা হচ্ছে যে ভিডিওটা একটু বড় হবে এবং এই ভিডিওটা আমার মনে হয় যে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে এবং এই ভিডিওর মধ্যে আমি বেশ কিছু সেনসিটিভ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বাংলাদেশে মব কালচার কেন হচ্ছে, কিছুদিন পর পর আন্দোলন কেন হচ্ছে, কেন কিছুদিন পর পরই সেনাবাহিনীর সাথে বাংলাদেশের পুলিশের সাথে একটা গোষ্ঠী বারবার সংঘর্ষে আসছে। তো এই ইয়েতে যাওয়ার আগে আমি দুইজন সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কথা বিশেষভাবে বলতে চাই। একজন হচ্ছেন পিনাকি ভট্টাচার্য, আরেকজন হচ্ছেন আমাদের ইলিয়াস ভাইয়া। সো আজকে ইলিয়াস ভাইকে নিয়ে কিছু আলোচনার দরকার নেই, কারণ স্টিল নাও আমার কাছে ওনাকে পিনাকির চেয়ে ফার বেটার মনে হয় স্টিল নাও। সো পিনাকির যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করে দেখেন, শাহবাগ যখন তৈরি হয়, শাহবাগে যখন গণজাগরণ মঞ্চ তৈরি হয়, পিনাকি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ দ্যাট গণজাগরণ মঞ্চ। সে একজন প্রতিষ্ঠাতা ছিল এবং তখন সে কট্টর ইসলাম বিরোধী একজন মানুষ ছিল এবং বিভিন্ন জায়গায় সে জামাতকে নিয়ে, জামাতের আমিরদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তি, বিভিন্ন বাজে স্ল্যাং, এমন কিছু বক্তব্য নাই যে সেটা সে বাদ দেয়নি। ইভেন সে দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে যথেষ্ট নোংরা কটূক্তি করেছে। আলোচনাটা হচ্ছে সেটা নিশ্চয়ই একটা একাডেমিক দিক আছে, সেটা একাডেমিশিয়ানরা আলোচনা করবেন, আইনজ্ঞরা আলোচনা করবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এটার আবেগের দিকটাকে অনুধাবন করা। যেই দাবিটা এসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা, একটা জিনিস বুঝতে হবে, জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর, জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তারা 4টা মন্ত্রী ছিল, কমার্স, রেভিনিউ, ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন। 4টা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। শুধুমাত্র রাজাকারি করা, শুধুমাত্র আল বদর আল শামস বাহিনী গঠন করাই নয়, এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায়, সমস্ত অনাচার, সমস্ত বর্বরতা, সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে। ডক্টর পিনাকি ভট্টাচার্য, অনেক ধন্যবাদ আপনাকে। এবং থাবা বাবা থেকে শুরু করে আপনি যদি বলেন এই যে বিশ্বজিৎ, থাবা বাবা, মানে যারা যারা অভিজিৎ থাবা বাবা, যারা ইসলাম বিরোধী লেখালেখি করতো, সবাই ছিল পিনাকি সাগরেদ। তো সে যেটা করেছে সেটা হচ্ছে যে প্রথমত সে এই ব্লগারদেরকে প্রচন্ড উস্কে দিয়ে ইসলাম এবং রাসূল বিরোধী কথাবার্তা বলিয়েছে এবং এজ এ কনসিকুয়েন্স তৌহিদি জনতা বা হেফাজতে ইসলাম রক্ষার্থে তারা শাপলায় জড়ো হয়েছে এবং সে তখন যেটা করেছে সেটা হচ্ছে হাসিনা সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে, ওকে ফাইন, নাও ইউ ক্যান ডান এ ম্যাসিভ মাস কিলিং। এজ এ কনসিকুয়েন্স যেটা হয়েছে, শাপলায় আমাদের অনেক আলেম গণহত্যার শিকার হয়েছে, তারা মারা গেছেন, শহীদ হয়েছেন। এরপরে টুইস্টিং পার্টটা খেয়াল করেন, সে হঠাৎ করেই আউট অফ কান্ট্রি, দেশ ছেড়ে চলে গেল, বিকজ তার বিরুদ্ধে সে যখন পপুলারে ছিল তার বিরুদ্ধে কালাজ্বরের ওষুধ মিল্টাফোসিন নিয়ে অনেকগুলা বিষয় আসে এবং তার বিরুদ্ধে প্রায় 100 মানুষ হত্যার একটা মামলা চলমান ছিল। সে আউট অফ কান্ট্রি চলে গেছে এবং আউট অফ কান্ট্রি যাওয়ার সময় আপনারা যদি আমার স্ক্রিনটা একটু খেয়াল করেন, সেখানে স্পষ্ট লেখা আছে যে তাকে কে নিয়ে গিয়েছে এবং সেটা স্ট্যাটাসে দিয়েছে, সে সেটা বলেছে। এখানে সে বলতেছে আমার দেশ ত্যাগ নিয়ে, আমরা একটু স্ট্যাটাসটা দেখি। দেখেন এখানে সে বলতেছে যে আমার দেশ ত্যাগ নিয়ে আগের একটি পোস্ট, এমন আরো অনেক পোস্ট আছে, আমার বহু ভিডিওতেই এসব বলেছি। আর কচু খেতে আবিষ্কার করে পুরনো বোতলে নতুন মদ, আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা FIDH এর মাধ্যমে ফ্রান্সে এসেছিলাম। সো প্রথমে জানতে হবে যে FIDH এটা কি। এটা হচ্ছে দ্য সোসাইটি অফ ওপেন সোসাইটি অফ ফাউন্ডেশনস, OSF, যেটা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ হিউম্যান রাইটস, FIDH, এবং এটা ফান্ড করে হচ্ছে সারোস ফাউন্ডেশন। অর্থাৎ সারোস ফাউন্ডেশন এটার মূল ফাউন্ডার। আপনারা গুগল সার্চ করবেন, সারোসের মূল কাজগুলো আপনি খেয়াল করবেন। এই সারোসের মূল কাজটা হচ্ছে, সে একজন বিলিয়নিয়ার। সে যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে ঢুকে ইন্টারন্যাশনাল পরিধি বাদ দিয়ে বিভিন্ন দেশের ডোমেস্টিক পলিসিতে সে আঙুল ঢুকায়, মানে তার সংস্থা আঙুল ঢুকায় এবং
বাংলাদেশের যে এলজি টিভি বা সমখ্যামিটা, এটার অন্যতম মানে স্পন্সর হচ্ছে এই সারস ফাউন্ডেশন। অর্থাৎ বিভিন্ন দেশে যে মানবাধিকারের কথা বলে তারা যে সমকামিতাকে লেজিটিমেসি দিচ্ছে, সারস ফাউন্ডেশন হচ্ছে সেটার একজন ডোনার। অর্থাৎ আপনি যদি কোনো একটা রাষ্ট্রে যদি বলতে চান যে আমি সমকামিতার ইয়েতে, সারস আপনাকে ফান্ডিং দিবে। সো এই ক্লুটা ইন্ডিকেট করে যে সারসের সাথে সারস তাকে নিয়ে গিয়েছে এবং সারস তার টোটাল ফান্ডিংটা করেছে ফ্রান্সের বিষয়ে। এবার যে স্ক্রিনশটটা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই আলেকজান্ডার সারসের সাথে তৎকালীন সমন্বয়কগণ অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির একটা শীর্ষ সম্মেলনের একটা স্ক্রিনশট আমি শেয়ার করছি। এটা অ্যাবসলিউট স্ক্রিনশট, এবং এখানে আপনি এনসিপি তৎকালীন অনেক নেতাকে দেখতে পাবেন। এরপরে যে স্ক্রিনশট আপনি খেয়াল করেন, এখানে হান্নান মাসুদ বলছেন উত্তরার কুয়েতপট্টি হাসপাতাল থেকে গোয়েন্দা বাহিনী ধাওয়া খেয়ে এমডি মুনতাসির রহমান, খেয়াল করে দেখেন এই মুনতাসির কোন মুনতাসির? এই মুনতাসির হচ্ছে গে মুনতাসির, অর্থাৎ সমকামী মুনতাসির, যাকে প্রথম বাংলাদেশে এক্সপোজ করেছিলাম আমি। এবং সে যে সমকামী সেটা এক্সপোজ করেছি। এখানে দেখেন সে লিখছে উত্তরায় কুয়েতপট্টি হাসপাতাল থেকে গোয়েন্দা বাহিনী ধাওয়া খেয়ে এমডি মুনতাসির রহমানের মাধ্যমে, খেয়াল করেন এমডি মুনতাসির রহমানের মাধ্যমে, মানে মুনতাসির এখানে ছিল একটা মিডিয়া, মুনতাসির হলো মিডিয়া, আমরা আশ্রয় নিই বাংলাদেশের প্রভাবশালী একটা আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে। তার মানে মুনতাসির ছিল মিডলম্যান, যে ছিল সমকামী, এবং তাকে ফান্ড করেছে, জোগাড় করেছে হচ্ছে সারস ফাউন্ডেশন, এবং মুনতাসিরের মাধ্যমে তাদের একটা অর্থাৎ এনসিপির একটা কমিউনিকেশন হয় হচ্ছে সারস ফাউন্ডেশনের সাথে, এবং তাদের সাথে সারস ফাউন্ডেশনের সাথে তাদের বিভিন্ন ছবি আছে। এই ছবিগুলো একটু খেয়াল করেন, আমি দিচ্ছি, শেয়ার করতেছি। এর পরের যে স্ট্যাটাসটা, সেটা আমি যখন প্রথম টের পাই যে এই মুনতাসির বাংলাদেশের সমকামিতাকে লেজিটিমেসি দিতে চাচ্ছে, বাংলাদেশের এলজিবিটিকে সমকামিতাকে গ্রহণযোগ্যতা দিতে চাচ্ছে, তো প্রথম আমি আমাদের মেহেদী হাসান এবং আমাদের ডক্টর সারোয়ার ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে আমি তাকে এক্সপোজ করে দেই। অর্থাৎ বাংলাদেশ তখন প্রথম জানে যে এই এনসিপি গে বা সমকামিতাকে প্রমোট করতে চাচ্ছে, এবং অ্যাজ এ কনসিকুয়েন্স যেটা দাঁড়ায়, এই ওদের পার্টির নামই হয়ে যায় জাতীয় গে পার্টি। এবং অ্যাজ এ কনসিকুয়েন্স তারা তাদের রাজনৈতিক ধস নামে এবং তারা ধসে যায়। আচ্ছা ফাইন। এরপরের যেই ভিডিওটা, সেটা আমি বাবর হানির ভিডিও থেকে নিয়েছি। এবার আপনারা ক্লুগুলো মিলাবেন, কেন মব তৈরি হয়, কিভাবে মব তৈরি করে। অর্থাৎ এখানে পিনাকি একটা ইন্টারন্যাশনাল এজেন্সির মিডিয়া হয়ে কাজ করতেছে, এবং তার কাজ হচ্ছে বাংলাদেশকে আনস্টেবল করে দেয়া। এবং সাম্প্রতিক যে রাফিয়া পিনাকির ডাকে যে তারা আবার ধানমন্ডিতে গেল, সেটা হচ্ছে অ্যাজ এ কনসিকুয়েন্স। এই বাবর হানির ভিডিওটা আপনি একটু খেয়াল করে পুরো ভিডিওটা দেখেন। ডাকসু সদস্য রাফিয়াকে এই বিদেশি নাগরিকের সঙ্গে দেখা যাওয়া সত্যি চিন্তার আর ভয়ের বিষয়। কিন্তু এই ব্যক্তি কে তা বলার আগে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে। যে ডাকসু প্রার্থীর একমাত্র কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহির মধ্যে রাখা, তিনি এখন কেন এমন আচরণ করছেন যেন তিনি আইনের উপরে? It does not fucking matter to me. Sir, like, as long as he's solving the party stuff, as long as he's solving the party. জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে 1 বছরেরও বেশি হয়ে গিয়েছে। তারপর থেকে বাংলাদেশের মানুষ একের পর এক আন্দোলন দেখেছে, সবকিছুতে তারা হতাশ হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ শুধু চায় এই দেশে শান্তি ফিরুক। তাহলে কেন রাফিয়া এবং অন্য তথাকথিত সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির এই সাজানো প্ল্যানে অংশ নিচ্ছেন? হতে পারে এই লোকটিই কিছু ইঙ্গিত দিতে পারে। সেপ্টেম্বরের 13 তারিখে রাফিয়া জর্জিও জ্যাকসনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। জর্জিও ছিলেন চিলির 2011 সালের ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান আন্দোলনকারী। ছাত্র আন্দোলনের 4 বছর পর তিনি রেভলিউশন ডেমোক্রাটিকা নামের একটি রাজনৈতিক দল গড়ে তোলেন।
আর তখনই তিনি স্বীকার করেন যে ছাত্র আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, সে আন্দোলনের অর্থায়ন করেছিল ওপেন সোসাইটি ফাউন্ডেশন OSF। আর OSF এর অর্থ যোগান দেন বিলিয়নিয়ার জর্জ সোরোস। জর্জ সোরোসের বিরুদ্ধে বহুদিন ধরেই এক দেশ থেকে আরেক দেশে অভিযোগ আছে তিনি নিজের স্বার্থে আন্দোলনকারী ও কিছু সিভিল সোসাইটিকে অর্থ দেন, এমন স্বার্থ যা টিকে থাকে লাগাতার আন্দোলন আর রাজনৈতিক অস্থিরতার ওপর। আর এটা তার ছেলে অ্যালেক্স সোরোস, যিনি এখন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান। সেই অ্যালেক্স সোরোসই সম্প্রতি বাংলাদেশে এসে প্রধান উপদেষ্টা ইউনুস এবং এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছেন। এখন শুনলি জর্জ সোরোস, তার ছেলে এবং যেসব আন্দোলনকারীকে অর্থ দেন তাদের বিরুদ্ধে কি বলেছে যুক্তরাষ্ট্র সরকার। But I will tell you that these are bad people, and they're paying a lot of money, millions of dollars, and they're trying to burn down buildings, including federal buildings, and they get paid for it. Their profession from Soros and other people. And we're going to look into Soros because I think it's a RICO case against him and other people. Because this is more than like protest. This is real agitation. This is riots on the street. To the president's point, they don't come from nowhere. These are paid people. This is organized. They're committing acts of political terrorism on American soil. এখন ফিরে আসি সেই লোকটির কথায় যাকে সোরোসের অর্থে আন্দোলন করতে দেখা গেছে। কয়েক বছর পর তিনি চিলেতে মন্ত্রী হতে পেরেছিলেন, কিন্তু সেটা টিকে ছিল মাত্র 11 মাস। দুর্নীতির কারণে তাকে পদত্যাগ করতে হয়। জি, দুর্নীতি। এই ভিডিওর উদ্দেশ্যর কারণ রাফিয়াকে দোষ দেওয়ার জন্য না, উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষকে তাদের চারপাশের বিদেশি চক্রটা বোঝানোর জন্য। যেসব গোষ্ঠী নিজেদের এজেন্ডার জন্য বাংলাদেশের তরুণদেরকে রিক্রুট করে, প্রভাবিত করে আর ধীরে ধীরে ব্রেন ওয়াশ করে। তাই আমি শেষ করছি এই কথায়, জুলাই ছিল জনগণের গণ অভ্যুত্থান। ওই মুহূর্তটা কোনো বিদেশি শক্তি বানায়নি, কিন্তু শেখ হাসিনার পতনের পরেই বিদেশি খেলোয়াড়রা দ্রুত ঢুকে পড়ে, জুলাইয়ের সেই চেতনাকে নিজেদের জন্য কাজে লাগাতে শুরু করে। আর সবচেয়ে দুঃখের কথা হলো USAID, IRI, নেড এবং OSF এর অর্থায়নে চলা এই গোষ্ঠীগুলো এখনও আমাদের দেশেই বাংলাদেশি নাগরিকের মাধ্যমে খোলাখুলিভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা দেখুন পুরো ভিডিও দেখলেন। দেখার পর এখন আমি সবগুলো সূত্র আবার মিলাই। পিনাকিকে নিয়ে গেছে সাউথ ফাউন্ডেশন। অ্যাজ পার হান্নান মাসুদের স্টেটমেন্ট, মুনতাসিরের সাথে এই সাউথ ফাউন্ডেশনের যোগাযোগ করিয়ে দিয়েছে হচ্ছে মুনতাসির, যে ছিল সমকামী, এবং এই সাউথ ফাউন্ডেশন আমাদের জুলাই যোদ্ধাদের সাথে সম্পর্ক তৈরি করেছে। অর্থাৎ জুলাই আন্দোলনের একটা পর্যায়ে যখন আন্দোলন তুঙ্গে উঠে গেছে, তখন এই পশ্চিমা শক্তি বা পশ্চিমা এই শত্রুরা, আমি শুধু স্ট্রেট কাট শত্রু বলবো, এরা বুঝে গিয়েছে যে হাসিনা পতন অবশ্যম্ভাবী। তারা বিপ্লবটাকে কুক্ষিগত করেছে এবং এই বিপ্লবী ছেলেগুলোকে বা এই ছেলেগুলোকে তারা হাইলাইট করে দিয়েছে। অথচ অনেক হাইলাইটেড ছেলে ছিল, অনেক জুলাই যোদ্ধা ছিল যারা হাইলাইটেড হয়নি। আপনি এই এনসিপি নেতৃত্বদের আপনি খুব একটা ভিডিও আপনি পাবেন না যে যারা জুলাইয়ে যারা কাজ করেছে, বিকজ তারা অ্যাকচুয়ালি দে ওয়াজ নট ইন দ্য ফিল্ড, অল্প কয়েকজন ফিল্ডে ছিল। সো বাকিরা যেটা সেটা করেছে, বাকিরা এই পশ্চিমা শক্তির সাপোর্ট নিয়ে এই অভ্যুত্থানে হাইলাইটেড হয়ে গিয়েছে বা তাদেরকে হাইলাইটেড করে দেওয়া হয়েছে। আচ্ছা, রিসেন্ট যে ঘটনাগুলো খেয়াল করেন, পিনাকি যে কাজটা করে সব সময় ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে খেলে, এবং বাংলাদেশের মুসলমানরা এত আবেগী মুসলমান, তারা এই বিষয়গুলো ধরতে পারে না। নাইলে হাটাজির মতো জায়গায় একজন ল্যাংটা ব্রাহ্মণ যদি আমি বলি, সে কিভাবে একজন কাউমিদের ইয়েতে বক্তব্য দেয়, এটা আমার মাথায় আসে না। তো বিষয় যেটা হচ্ছে যে এই যে সাম্প্রতিক সাইফুল নামে যে ছেলেটা, একজন আলেম, সে যে ব্রুটালি বক্তব্য দিয়েছে, খুব বাজে বক্তব্য দিয়েছে সেনাবাহিনীর এগেনস্টে, সেও ইনফ্লুয়েন্স বাই পিনাকি তার ইনফ্লুয়েন্স ছিল, এবং এজ এ কনসিকুয়েন্স যেটা হয়েছে, এই কাউন্টারে সে ম্যাসিভলি ইনজিউর্ড হয়েছে। আমি তার প্রতি সমবেত জানাচ্ছি এবং তার আশু রোগ মুক্তি কামনা করছি, সুস্থতা কামনা করছি, এবং আমার তরফ থেকে যদি কোনো হেল্প তার প্রয়োজন হয়, আমি জানি সে হয়তো রিফিউজ করতে পারে, বাট আমি আমার বিষয়টা ক্লিয়ার করি, সেটা হচ্ছে তাকে যে কোনো রকম স্বাস্থ্যগত সহযোগিতা করার জন্য আমি মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। বাট তাকে বুঝতে হবে যে সে একটা রাষ্ট্রবিরোধী, কারণ সে শরিয়া নিয়ে বিশ্বাসী, সে শরিয়া চায়। কাজে যেই মানুষটা সমকামিতা সাউথ ফাউন্ডেশনের ডোনেশন নিয়ে বাংলাদেশকে আনস্টেবল করছে, তার মতো ছেলের বা তার মতো আলেমের সেখানে যাওয়াটা একদমই অনুচিত ছিল।
লাস্ট একটা ক্লু দেই, খেয়াল করবেন। পিনাকি রিসেন্ট একটা অডিও ভাইরাল করেছে, যেটা হচ্ছে শেখ হাসিনা এবং আমি তো মাহমুদ বলি, হাসান মাহমুদের। সেখানে ভিডিওটা যদি আপনি শুনেন, দেখবেন যে হাসিনা বলতে যাচ্ছে আসলে এত রক্তক্ষয় হলে আমি ক্ষমতা থাকতে চাই না। মানে সে এখন আবার চেষ্টা করতেছে হাসিনাকে লেজিটিমেসি দেওয়ার, অর্থাৎ হাসিনাকে খুব সফট, সে চায়নি এত মানুষ মারা যাক। সো সবই বেসিক্যালি তার হচ্ছে চাল। আরেকটা ক্লু দেই, পিনাকির টোটাল ভিউ হচ্ছে প্রায় প্রচুর ভিউ হয়, তার মান্থলি ইনকাম ইজ মোর দ্যান 50 লাখ আছে। কাজে এই 50 লক্ষ টাকা সে যে প্রতি মাসে আয় করে ইউটিউব বিভিন্ন চ্যানেল থেকে, তার ফেসবুক, ইউটিউব, টুইটার সবকিছু থেকে, এবং এর পিছনের মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশ যদি আনস্টেবল না থাকে তার ভিডিও ভিউ হবে না। অর্থাৎ কন্টিনিউয়াসলি বাংলাদেশকে আনস্টেবল করতে হবে, 1। 2 নম্বর হচ্ছে সে সারস ফাউন্ডেশন থেকে খুদ খেয়ে দেশের ক্ষতিতে ব্যস্ত, 2। এবং পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার পেছনে যত রকম সেনাবাহিনীর বিরুদ্ধে যত রকম কুৎসা রটানো যায়, সেনাবাহিনীকে যত রকম বিতর্কিত করে দিয়ে দুর্বল করে দেওয়া যায়, এটাই হচ্ছে পিনাকির এজেন্ডা। সো আমি সকল মুসলমানদেরকে একটা রিকোয়েস্ট করব যে দেখেন, একজন ব্রাহ্মণ ল্যাংটা সেনাপতি কখনো মুসলিম বাহিনীর ঝান্ডা উড়াতে পারে না অ্যাজ পার ইসলাম। এবং সে যত মানুষকে হত্যা করেছে, তার বুদ্ধিতে যত মানুষ সাপলাতে তার কিসাস সে কোনোদিন আদায় করতে পারবে না, যেসব আলমের সন্তানরা মারা গেছে। আর এবং অ্যাজ পার ইসলাম, একটা মানুষ এত গণহত্যা চালানোর পরে, যার নির্দেশে এত গণহত্যা, যার বুদ্ধিতে এত গণহত্যা হয়েছে, সে যদি ফেসবুকে এসে বলে ভাই আমাকে মাফ করে দাও, আপনারা তাকে ক্ষমা করতে পারেন না। কাজেই দেশের জন্য, দেশের ইয়ের জন্য এই মব মারানিদেরকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, এবং এই আমি যদি বলি সান অফ এ বিচ, এদেরকে আপনাকে দমন করতে হবে এবং এদেরকে ফলো করা যাবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা প্রয়োজন হলে আবার দেখবেন। কোথাও যদি কোনো ক্লু এর সমস্যা হয় আমাকে বলবেন যে ভাই আপনি এই তথ্যটা ভুল দিয়েছেন। আল্লাহ হাফেজ।